এই শালা, এই বুলবুলি তো নির্ণয় চৌধুরীর। তুমি মাতারি এত লাফাও কেন? এখান থেকে সুযোগ নিবার চাও নাকি? সে সাইবার পারো, তবে আমরাও ভাগ নেই। তেতে উঠে রেহান, দাঁতে দাঁত চেপে বলে। রোজ এখনো একটা ফুল, তুই কিনা নোংরামি ভাবছিস? কথা শেষ করে হাতে নেওয়া পাথর দিয়ে আঘাত করে ঠিক ইমনের নাক বরাবর। মুহূর্তে যেন নাক হতে গলগল করে বেরিয়ে এলো লাল তরল। মুহূর্তে ইমনের সকল বন্ধু এসে আগলে নেয় ইমনকে। এর মধ্যে সামির নামের এক ছেলে গিয়ে চেপে ধরে রেহানের গলা। দম আটকে আসছে। কেমন ভয়ঙ্কর এক পরিস্থিতি। রোজার সব দেখে কেমন ডুকরে উঠছে। রক্ত দেখে হঠাৎ করে অচেতন হয়ে পড়ে মেয়েটা। রেহান কাঁধ হালকা ঘুরিয়ে তাকায় রোজার দিকে। নিজেকে বেশ শান্ত করে, শক্ত হাতে আবারও তুলে নেয় একটা পাথর। বেশ জোরেই তা মাথায় মারে সামিরের। এক মুহূর্তে মাটিতে নেতিয়ে পড়ে ছেলেটা। মাথা হতে রক্ত ঝরতে শুরু করে। বাকিরা বেশ ভয় পেয়ে যায়। ইমন নিজের কথা ভুলে এগিয়ে আসে সামিরের কাছে। অনবরত রক্ত পড়ছে। কিছু সময়ের মধ্যেই জ্ঞান হারায় সামির। চারপাশে এক নিস্তব্ধতা। রোজার অবস্থা খারাপ। রেহান হাত বাড়িয়ে কোলে তুলতে চায় রোজাকে, আবারও আটকে দেয় ইমন। তবে ইতিমধ্যে সেখানে আগমন ঘটেছে নির্ণয়ের। কাহিনী ভীষণ দ্রুত হয়। পুরো বাড়ি খুঁজেও যখন রোজার দেখা মেলেনি, বাগানের সেই পথ ধরে এদিকে এগিয়ে আসছিল সে। রোজা অবচেতন, কপালের কোণে শুকনো রক্ত। এদিকে রেহানকে আটকে রেখেছে ইমন। মুহূর্তে যেন হিংস্র বাঘের ন্যায় গর্জে ওঠে নির্ণয়। তার প্রথম আক্রমণ গিয়ে পড়ে ইমনের ওপর। বাকি দুজন ভয়ে পালিয়েছে অনেক আগেই। প্রায় বেশ কিছু সময় বেধড়ক মারে সে ইমনকে। আশেপাশে কোনো খেয়াল নেই তার। রেহান বারবার সরিয়ে আনতে গিয়েও ব্যর্থ। লাস্ট ইমনের নিঃশ্বাস যখন ফুরিয়ে এলো, ততক্ষণে শান্ত হয় নির্ণয়। রোজার কথা মাথায় আসতে এগিয়ে এসে বসে রোজার পাশে। কোলে তুলে নেয় ছোট নাদুস নুদুস শরীরটা। রেহান ধরতে যায়, তবে নির্ণয় তেজি দৃষ্টি যেন মাঝপথে থামিয়ে দেয় তাকে। নির্কুঞ্জে ফিরে আসতে রোজাকে নেওয়া হয় হাসপাতালে। অতিরিক্ত ভয় আর ব্লাড ফোবিয়াতে মেয়েটা ভুগছে বেশ কিছু মাস। খুনের খবর ছড়িয়ে পড়ে প্রতিটি নিউজ চ্যানেলে। মুহূর্তে ঝড় বয়ে যায় পুরো চৌধুরী পরিবারে। রোজার অসুস্থতা, সাথে খুনের আসামি কিনা বাড়ির বড় ছেলে। ভেঙে পড়েন রেজওয়ান চৌধুরী। সিদ্ধান্ত নেওয়া হয় দুজনকে পাঠানো হবে দেশের বাহিরে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই সেদিন দেশ ছাড়া করা হয়েছিল দুজনকে। তবে প্রমাণ লোপাটে পরবর্তীতে বাকি দুজনকেও কেউ শান্তির ঘুম উপহার দিয়েছিল দুজনকে। দোতলার ঘর হতে কিছু পড়ার শব্দে অতীতের ধ্যান হতে বেরিয়ে আসে সকলে। পরিস্থিতি বেগতিক। সকলের ধ্যানের মাঝে উধাও হয়েছে এক ব্যক্তি। প্রেমের দেখা নেই ব্যাপারটা খেয়াল হতে চেঁচিয়ে ওঠে অর্ণব। ওই শালা অফিসার কোথায়? সকলে সচেতন হয়ে যায়। হঠাৎ কতগুলো কালো পোশাক পরিহিত লোক প্রবেশ করে অন্দরমহলে। ত্রিধা আর রিধিমা তখনও ছটফট করছে ছোটার জন্য। দোতলার ঘর হতে ভেসে আসে গুলির শব্দ। অর্ণব ছুটে যেতে নেয় সিঁড়ির দিকে। হঠাৎ পুরো ঘর কাঁপিয়ে হেসে ওঠে নির্ণয়। মুহূর্তে সকলকে আকর্ষিত করে তার সেই হাসি। ভরকে যায় ইব্রাহিম তালুকদার। কি হতে কি হচ্ছে বুঝে উঠতে পারছে না সে। রেহান তখনও গলায় ছুরি ধরে রয়েছে জারার। মেয়ের চোখে এক নমনীয়তা, তবুও যেন তা পুরুষের হৃদয় গলাতে ব্যর্থ। অর্ণব সিঁড়ি দিয়ে উপরে ওঠার আগে রিভলভার হাতে এগিয়ে আসে রোজা। ধীরে ধীরে নেমে আসে সিঁড়ি দিয়ে। অর্ণবের পা আটকে গিয়েছে। প্রেম এগিয়ে এসে রিভলভার ঠেকায় অর্ণবের মাথায়। তবে তার আগেই কালো পোশাক পরিহিত গার্ডরা গুলি তাক করে ত্রিধার রিধিমার দিকে। থম মেরে রয়েছে পুরো পরিবেশ। নীরবতায় ভাটা পড়ে জারার বলা একটা কথায়। ওদের ছেড়ে দাও বাবা। খেপে যায় ইব্রাহিম তালুকদার। রাগের চোখে তাকায় জারার দিকে। সবার মনোযোগ যখন জারার দিকে, বেশ কয়েকটি পুলিশ এসে ঘিরে নেয় পুরো অন্দরমহল। রোজা সিঁড়ি দিয়ে নেমে এসে গা এলিয়ে দেয় সোফায়। পরিবেশ ঠান্ডা। আমায় কেন ভালোবাসলে না রেহান? জারার গলায় ধরা ছুরিটা আরো কিছু চেপে ধরে রেহান। ধারালো বস্তু গলায় ঢুকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। তার রেহান রাগী কণ্ঠে বলে, বেঈমান শাদি, বলেছিলাম আমার রোজের থেকে তো শুকরের নজর দূরে রাখতে, শুনিসনি? উচ্চ স্বরে হেসে ওঠে যারা। কষ্টের তুড়ি ভীষণ গভীর। মনের মাঝে কষ্টগুলো জ্বলে পুড়ে খাঁ খাঁ করছে। পরজন্ম যদি সত্যি হয়, তবে সেই জন্মে আমি আবারও তোমায় চাইব। বিধাতার সাথে চুক্তিতে নামব, তোমাকে যেন আমার করেই দুনিয়াতে পাঠায়। তাচ্ছিল্যের হাসি রেহান। কণ্ঠ খাদে নামিয়ে তাকায় রোজার দিকে। হাতে থাকা পিস্তলের নল মাথায় ঘোরাচ্ছে মেয়েটা। রেহান ঘোর লাগা দৃষ্টিতে তাকায় তার দিকে। জারার বুকের ভেতর ঝড় উঠেছে। তবে সেই ঝড় আরো কিছুটা বাড়িয়ে দিতে রেহান বলে,
শুধু পরের জন্ম না, আগামী 7 জন্মেও আমি আমার রোজকেই চাইব। না পাওয়ায় তৃষ্ণায় আবারও মৃত্যু হবে তোমার। মলিন হাসে যারা। আর কি পাওয়ার আছে তার দুনিয়া থেকে? রেহানের আলগা হওয়া হাত শক্ত হাতে চেপে ধরে নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দেয়। কেঁপে ওঠে পুরো অন্দরমহল, চেঁচিয়ে ওঠে ইব্রাহিম তালুকদার। এমনটা তো সে চায়নি, নিজের না হোক, তাকে বাবা তো ডাকে। মাটিতে লুটিয়ে পড়ে যারা, গলা ছিঁড়া মুরগির মতো ফাল পাড়ে কিছু সময় সে। ইব্রাহিম তালুকদার ছুতে চায় মেয়েকে, তবে পুলিশ ইতিমধ্যেই বেঁধে নিয়েছে ইব্রাহিম সহ বাকি লোকেদের। রেহান নড়ে না, একবারও তাকায় না যারার দিকে। সকলে এক দৃষ্টে তাকিয়ে আছে যারার পানে। রিয়ানের চোখ হতে পানি পড়ে। ভালোবাসা কি ভয়ঙ্কর! শেষ এক ফোঁটা চোখের পানি উপচে পড়ে যারা চোখ থেকে। এত সময়ের এই ভয়াবহ কাহিনীতে দুজন পুরুষ নিষ্ফল চাহনিতে তার প্রিয়সীকে দেখছে। রোজাও বেশ শান্ত। এটা যেন হবা ছিল। প্রেম এগিয়ে আসে, হাতে গ্লাভস পরে খুঁটিয়ে দেখে লাশ। চোখ দিয়ে ইশারা করতে সে বাহিরে চলে যায়। প্রেম এগিয়ে যায় ইব্রাহিম তালুকদারের দিকে, হাত রাখে তার কাঁধে, ফিসফিসিয়ে বলে, সে বাঘনি, চিনতে ভুল করছো। বাকিটা না হয় জেলে চিনবে। বলে পুলিশদের ইশারা করে প্রেম ইব্রাহিম সহ বাকি লোকেদের নিতে। রাতের শহর নিস্তব্ধ, মাঝরাতের কাছাকাছি। আজ আর দুই পুরুষের মাঝে ঝগড়া নেই। শান্তর সময় ঢাকা ফিরেছে সকলে। মোড়ের রাস্তার বাঁক নিয়েই চলছে গাড়ি। পেছনের সিটে রিধিমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে রোজা। আয়ান ঠিক রিধিমার পাশাপাশি বসা, কারো মুখে নেই কোনো কথা। দুজনেই নিশ্চুপ, নিস্তব্ধ হয়ে চলছে সব। হঠাৎ কিছুটা দূরে গিয়ে রাস্তায় বিট পড়তেই নড়ে ওঠে গাড়ি। রিধিমা পড়তে নিলেই ধরে ফেলে আয়ান, তবে এদিকে গাড়িতেই ধাপ করে পড়ে যায় রোজা। আম্মা, মরে গেলাম গো। দ্রুত গাড়ি ব্রেক কষে নির্ণয়। ঘুম পালিয়েছে, কোমর চেপে ধরে আছে সে। রেহান পেছনে ঘুরে তাকিয়ে দেখে রোজাকে। রিধিমা দ্রুত টেনে তুলে রোজাকে। গাড়ি আবার চলতে শুরু করে। রোজা দাঁত কটমট করে 100 গাড়ি ছুড়ে দেয় নির্ণয়কে। কাহিনী নির্ণয়ের অজানা নয়। গলির পথ পেরিয়ে গাড়ি এসে থামে নির্কুঞ্জে। সকলে এক এক করে গাড়ি হতে নেমে দাঁড়ায় সদর দরজার কাছে। ফজরের আজান পড়েছে। রত্না চৌধুরী নামাজ পড়তে উঠেছিলেন। ঘুম ঘুম ভাব চোখে হাই তুলছেন অনবরত। দরজায় কড়া পড়ছে। এত সকালে কে এসছে এই ভেবে এগিয়ে যায় দরজার কাছে। দরজা খুলতে এক এক করে ভেতর প্রবেশ করে সবাই। রত্না চৌধুরী কিছু বলতে নিবে তার আগে থামিয়ে দেয় রিয়ান। এখন নামু, পরে কথা হবে। শরীর ভীষণ ক্লান্ত। রত্না চৌধুরী কালো করে নেয় মুখ, কিছুই বলেন না তিনি। সকলে যেতেই দরজা পেরিয়ে তিনিও চলে যান নিজের কাজে। বেলা 11টা। বসার ঘরে ভিড় জমেছে সকলের। সকলেই বেশ চিন্তিত। আজ যে বাড়ির বড় ছেলের তলব পড়েছে, এই নিয়ে সকলে বেশ ভাবনায় রয়েছে। ভীষণ শোরগোল, তবে নবাবের নামার নাম নেই। খাবার টেবিলে জানিয়ে দিয়েছে আয়ান আজ নাকি নির্ণয়ের তলব আছে। তবে কখন আসবে সে? রোজা বসে বসে চিপস খাচ্ছে। টিভিতে আই লাভ ইউ ছবি চলছে। দেব শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভাত খাচ্ছে। রোজা বেশ মনোযোগ দিয়ে তার খাওয়া দেখছে। রায়হান চৌধুরীর তর সইছে না নির্ণয় কি বলবে এই ভেবে তার নাজেহাল অবস্থা। নিজের কৌতূহল দামাতে রিয়ানকে প্রশ্ন করেন তিনি। তা নির্ণয় দাদুভাই কি বলবে? ও কি তোমার জানা রিয়ান দাদুভাই? রিয়ান ফোন নিয়ে ব্যস্ত। রায়হান চৌধুরীর দিকে না তাকিয়ে উত্তর করে, জানি তো দাদু ভাই, তবে ভুলে গেছি। পান চিবোচ্ছে রওশনা চৌধুরী। মুখে থাকা পানির পিক বাটিতে ফেলে বলে, একটু ধৈর্য ধরো তো বাবু, আমার নির্ণয় দাদু ভাই আসলে জানতে পারবে। ঘড়ির কাঁটা 11:50 ছুঁই। সিঁড়ি দিয়ে নিচে নামছে নির্ণয়। পরনে কালো ট্রাউজার আর সাদা গেঞ্জি, চুলগুলো এলোমেলো। হাতে ফোন স্ক্রল করতে করতে এগিয়ে এসে বসে রওশনা চৌধুরীর পাশে। কারো দিকে না তাকিয়ে বলে, রিধি, এক কাপ ব্ল্যাক কফি। ভাইয়ের আদেশ পেয়ে কফি বানাতে ছুটে রিধিমা। নির্ণয় ফোন ঘাটছে। সকলকে বসিয়ে রেখেছে সেদিকে, যেন তার কোনো খেয়াল নেই। রওশনা চৌধুরী আঙ্গুলে গাল ঠেলে বলে, তুমি কি জানি বলবে দাদু ভাই? বিয়ে করব। মাত্রই চায়ে চুমুক দিয়েছিল রাহাত চৌধুরী। রেজওয়ান চৌধুরী আর নাজমা চৌধুরী বাসায় নেই। কোন দরকারি কাজে যেন বেরিয়েছে। চা তাদের তালুতে উঠে গিয়েছে। রায়হান চৌধুরী একবার ছেলের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, কি করবে? বিয়ে করব, আমার বউ দরকার। রিয়ান বিয়ে করতে চায়। রিদিমার বয়স হয়েছে, আমাদের বিয়ে দিতে হবে। নির্ণয়ের কথায় কাশি উঠে যায় রিয়ানের। আয়ান বেচারা বেশ শখ খেয়েছে। রাহাত চৌধুরী ভনিতা ছাড়া বলে, তোমাদের বিয়ে করবে এমন পাত্রপাত্রী
টল্লাতে কেউ নেই? হেসে ওঠে নির্ণয়। কেউ না থাকলে আমরা মেয়ে তো আছে চাচ্ছ। ভরকে যায় রাহাত চৌধুরী। এই ছেলে যে ঠোঁট কাটা তা তার অজানা নয়। ইতিমধ্যে রিধিমা কফি নিয়ে এসে নির্ণয়ের হাতে দেয়। রওশনা চৌধুরী সেদিকে একবার তাকিয়ে বলে, কবে বিয়ে করতে চাও? আজ রাতে। নাক কুচকে নেয় রায়হান চৌধুরী। দাম্ভিক গলায় বলে, চৌধুরী বাড়ির বিয়ে বলে কথা, এত দ্রুত কিভাবে সম্ভব? আয়োজনের একটা ব্যাপার তো আছে। দরকার নেই, বিয়ে আজ হবে। কিন্তু আয়ান দাদু ভাইয়ের যদি এই বাড়ির মেয়েকে বিয়েতে আপত্তি থাকে? রিয়ান তাকায় আয়ানের চোখে, বেশ কড়া গলায় বলে, শিকদার বাড়ির ছেলে নিশ্চয়ই কোনো আপত্তি নেই চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করতে। আয়ান ডানে বামে মাথা ঝাঁকায়, তার আপত্তি নেই। তবে এর মাঝেই বাম হাত দেয় রিধিমা, বেশ কড়া গলায় বলে, শিকদার বাড়ির ছেলের না থাকতে পারে আমার আছে, আমি বিয়ে করব না তাকে। শুধু তাকে কেন, কোনো ছেলেকে না। কথাগুলো শেষ করে ছুটে সিঁড়ির দিকে চলে যায় রিধিমা। আয়ানের ধ্যানে পড়েছে, তবে ত্রিধার খোঁচা খেতে সে ধ্যান ভেঙে যায় তার। দ্রুত উঠে বলে, আমি একটু আসছি। রিধিমা ছুটে একদম ছাদের কিনারা এসে দাঁড়ায়। আবহাওয়াটা আজ ভীষণ ঠান্ডা। দক্ষিণের ফিনফিনে বাতাস এসে গায়ে লাগছে, সাথে চোখের কোণা হতে টুপ করে পড়া ফোঁটা ফোঁটা পানি। গাছের সবুজ পাতার দিকে তাকিয়ে গান ধরে রিধিমা, চাঁদনি পাশরে কি আমার শরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারি চিনি না আমি, সে আমার চেনে, চাঁদনি পাশরে কি আমার শরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। দিনের বেলায় চাঁদ কোথায় পেলে? পুরুষ এক কণ্ঠে থেমে যায় রিধিমা। ঘাড় ঘুরিয়ে দেখে আয়ান এসছে। মুখ ঘুরিয়ে নেয় রিধিমা। আয়ান ধীরে ধীরে এসে দাঁড়ায় রিধিমার পাশে। তালে তাল মিলিয়ে দেখতে থাকে গাছের পাতা। বেশ কিছু সময় নীরবতা চলে দুজনের মাঝে। মৃদু বাতাসে রিধিমার বেবি হেয়ারগুলো উঠছে। পিন পতন নীরবতা দুজনেরই মাঝে। সময় অতিক্রম হলো অনেক। পাখির কিচিরমিচির ওই শব্দ কানে আসছে দূর হতে। জানো, ভেবেছি বয়স যখন 40 কোটায়, তখন একটা মেয়ে বাবু অ্যাডাপ্ট করব। নিজের না হোক, তাকে ভেবেই না হয় সারা জীবন পার করে দিব। মনের মতো গড়ে সন্তান না থাকার আক্ষেপ পূরণ করব। রিধিমা কিছুটা ঘুরে চোখে চোখ রাখে আয়ানের। কিছু বলতে যাবে এমন সময় আয়ান আবারও বলে, জানতে চেয়েও না কিভাবে জানলাম। বেশ গাঢ় দীর্ঘশ্বাস ছাড়ে রিধিমা। আকাশের পানে তাকিয়ে শান্ত স্বরে বলে, শারীরিক অক্ষম এক নারীকে বিয়ে করে সুন্দর জীবন নরকে ঠেলে মহান হতে চাইছেন। বেশ উচ্চ স্বরে হেসে ওঠে আয়ান। হেয়ালি গলায় বলে, আমি এমনিতেই মহান মিসেস শিকদার, কথা বাড়াবেন না। প্রস্তুতি নিন, আমি আপনাকে বিবাহ করছি। তা আপাতত নিচে চলুন, কেনাকাটা করাও তো বাকি। রিধিমা আর ঘাটে না, মাথা নিচু করে হাঁটা ধরে ঘরের দিকে। রত্না চৌধুরী দাঁতে দাঁত কটমট করতে করতে রেহানের ঘরে আসেন। বেশ চটেছেন তিনি। রেহান তখনও ঘুমে। আশেপাশে দিন দুনিয়ার খবর নেই তার। রত্না চৌধুরী এসেই এক জগ পানি পুরোটাই ঢেলে দেয় তার উপর। ঘুমের মাঝে ধরফর করে উঠে ছেলেটা। কে কে? আমি। চিবিয়ে চিবিয়ে উত্তর করেন রত্না চৌধুরী। রেহান দুহাতে চোখ ডলে নিয়ে তাকায় রত্নার দিকে। ফুপি তুমি, কি হয়েছে রে কি? ওরে মুখ পোড়া, এত ঘুম তোর? ওইদিকে বাড়িতে বিয়ে লেগেছে, গণবিবাহের আয়োজন হচ্ছে, তোর বউ অন্য কেউ নিয়ে ভাগবে। রেহানের মুখটা কেমন পানসে হয়ে যায়। তার রোজা অন্য কারো, বরং এটা ভুল, সে অন্য কারো জিনিস ধরেছে। কবে বিয়ে? আজ রাতে। ও তা ভালো তো। আয়োজন না করে এখানে কি করছো? সময় নেই। তুই কি মজা করছিস? অলরেডি সিলেট গিয়ে তাদের বিয়ে হয়েছে ফুপি, এখন চাইলেও কিছু সম্ভব না। কথা না বাড়িয়ে সব মেনে নাও। আমি আজকের ফ্লাইটে ইন্ডিয়া যাচ্ছি। রত্না চৌধুরী মুখ কেমন চুপসে যায়। কি হলো ব্যাপারটায়? এই ছেলের মন মর্জি কিছুই বোঝে না সে। তা বুঝলাম, তোর সাথের মেয়েটা কই? কবরে। মানে এখন যাও, ঘুমোতে দাও। রত্না চৌধুরী রাগী চোখে কিছু সময় তাকিয়ে থেকে রাগ নিয়ে ঘর হতে বেরিয়ে যায়। বসার ঘরে ভিড় জমেছে। পোশাক অর্নামেন্টসের আসর জমেছে। নির্ণয় আঙ্গুল কামড়ে বসে আছে। এদিকে একের পর এক লেহেঙ্গা বাছাই করছে রোজা।
একটাও তার মন মতো নয়। রিধিমা এক লাল রঙের লেহেঙ্গা পছন্দ করেছে, ত্রিধাও তাই। তবে দুজনের পছন্দ হলেও রোজা বুঝতে পারছে না কি নিবে। ধৈর্য হার মানছে। নির্ণয় বসা থেকে উঠে এসে দাঁড়ায় রোজার পাশে। পিঙ্ক রঙের কারুকাজের লেহেঙ্গা বেছে তুলে দেয় রোজার হাতে। রোজা কাঁদো কাঁদো ফেস করে তাকায় নির্ণয়ের দিকে। এটা পড়বি সন্ধ্যায়, এর বাইরে যেন আর কোনো ড্রেস নেওয়া না হয়। রোজার আশেপাশে তাকাতেই খেয়াল হয় সকলে মুখ চেপে হাসছে। সকলেই তাদের পছন্দ অর্নামেন্টস বেছে নিয়ে যার যার ঘরে চলে যায়। পার্লার থেকে লোক এসছে। ঘড়ির কাঁটাতে সময় তখন বিকেল 5টা। 3 ঘরে সাজানো হচ্ছে 3 কোণে, তবে বরদের খবর কারো জানা নেই। 3 বউকে সাজানো হচ্ছে 3 বিউটিশিয়ান দিয়ে। রোজার মেকআপ প্রায় শেষের দিকে। এবার পালা অর্নামেন্টস পরানো। হঠাৎ কেমন গা গুলিয়ে আসে মেয়েটার। সাজ অপূর্ণ রেখে ছুট লাগায় ওয়াশরুমের দিকে। বেশ কিছু সময় পর বেরিয়ে আসে রোজা, নাজেহাল লাগছে। আবারও এসে বসে সাজতে। মাথাটা কেমন ঘুরছে। অতিক্রম হতে থাকে সময়। চারপাশে সন্ধ্যের আগমনী ঘটছে। মসজিদের মাইকে আজান হচ্ছে। সাজ পুরো শেষের দিকে। রোজাকে শেষ গহনা গায়ে জড়িয়ে দিয়ে হাঁপ ছাড়ে মেয়েটি। মাশাআল্লাহ ম্যাম, কি সুন্দর লাগছে আপনাকে। হালকা লজ্জা পায় মেয়েটা। আজ তার বিয়ে। আচ্ছা, নির্ণয় ভাই কি তাকে দেখে লজ্জা পাবে? ধুর, কি বলছে সে? নির্ণয় ভাই না, তার উচিত হবে নির্ণয় ভাইকে দেখে তার লজ্জা পাওয়া। রোজা বসা থেকে উঠে দাঁড়ায়। ভারী লেহেঙ্গা কোনো মতে ধরে দৌড় লাগায় বাকি বউদের দেখতে। কিছু সময়ের মধ্যে এসে পড়ে। প্রথমে আসে ত্রিধার ঘরে। একমাত্র ভাবি বলে কথা। ত্রিধার সাজ শেষ হয়েছে অনেক সময়। নতুন বউ, তাই আর বের হয়নি। রোজা এসে নাটকীয় ভঙ্গিতে বলে, হ্যাঁ আমি শেষ। কি লাগছে গো তোমায়? ত্রিধাও একটু নাটকীয় ভঙ্গিতে বলে, উফ বেবি ডল, তোমাকে তো পুরাই আজকে অন্যরকম লাগছে। ইস, কারো নজর না লাগে। হ্যাঁ হয়েছে, এবার এসো আপাকে দেখে আসি। এটুকু বলে এক টানে ত্রিধাকে টেনে তুলে রোজা এদিক ওদিক না তাকিয়ে রিধিমার ঘরে ঢোকে। ওরে আম্মা, তোমাকে তো সেই লাগছে আপা, পুরোই যেন পড়ি। লজ্জায় মাথা নুইয়ে নেয় রিধিমা। ত্রিধা এগিয়ে এসে দেখে তাকে খুব সুন্দর লাগছে। নিজ হতে হাঁক পড়েছে। রত্না চৌধুরী ডাকতে এসছে। যদিও এই বাড়িতে তার মত নেই, তবুও মুখ ফুটে কিছু বলার উপায় নেই। রত্না বেগম তাড়া দিয়ে বলেন, নিচে চলো, তোমাদের অপেক্ষায় সকলে। রোজা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। রত্না চৌধুরীর কাছে আসতে নিলেই থামিয়ে দেয় তিনি। কড়া গলায় বলে, প্রয়োজন নেই, নিচে চলো। মুহূর্তে হাসি হাসি মুখটা পানসে হয়ে যায়। ত্রিধার খেয়ালে আসে ব্যাপারটা। কিছু না বলে রোজার পাশে এসে দাঁড়িয়ে বলে, চলো তবে। 3 জন মিলে নিচে আসে। তবে আসতে যেন চোখ কপালে। 3 পাত্র যেন গেঞ্জি পরে বিয়েতে বসেছে, মানে কারো কোনো সাজ নেই। রোজা, রিধিমা, ত্রিধা 3 জনে এসে বসে যার যার বরের পাশে। রোজা মুখ ফুলিয়েছে। নির্ণয় পাশ থেকে তাদের বিয়ের কাগজ হাতে তুলে দেয় কাজীর হাতে। সেই আগের মতোই সব ঠিক থাকে, শুধু সাক্ষী হিসেবে আরো 2 জন যোগ হয়, রায়হান চৌধুরী আর রওশনা চৌধুরী। এক এক করে 3 জনের কাগজে সই করে। একের পর এক সকলের বিয়ে শেষ হয়। দোতলার ওই সিঁড়ির ফাঁক হতে নীরবে সম্পূর্ণ কাহিনী কেউ শান্ত চোখে দেখে চোখের পানি ফেলে। বিয়ের কার্যক্রম শেষ হতে লাগেজ হাতে নিচে নেমে আসে সে। কাজী সাহেব বিদায় নেয়। রেহান এসেছে দেখেই এগিয়ে যায় রত্না চৌধুরী। মুখ ফুটে কিছু বলতে নিবে, তার আগেই থামিয়ে দেয় রেহান। ধীরে ধীরে এগিয়ে যায় নির্ণয় রোজার কাছে। প্রথমেই হাত বাড়িয়ে দেয় রোজার দিকে। রোজা হাত মিলায় না। আবারও ঘুরিয়ে নেয় সে। কাঁপা কাঁপা গলায় একরাশ দুঃখ নিয়ে বলে, ভালো থেকো। নির্ণয়ের দিকে হাত বাড়ানোর আগেই নির্ণয় 2 হাতে বুকে জড়িয়ে নেয় রেহানকে। কানের কাছে ফিসফিস করে বলে, দাবার চালটা পাল্টে গেল তো। বাঁকা হাসে রিহান। বেশ কটাক্ষ করে বলে, নিয়তির খেলা ভীষণ নিষ্ঠুর, যা বোঝা দেয়। চলে যাচ্ছি, ফিরবো না তা বলিনি। কথাগুলো শেষ করে নির্ণয়কে ছেড়ে বেরিয়ে যায় রেহান। যাওয়ার আগে শেষ একবার ঘুরে তাকায় তার প্রিয়সীর মুখপানে। একে একে সব ঝামেলা শেষ। রত্না চৌধুরী মেয়েদের ঘরে যেতে বলেন। ওপরের ঘর সাজানো হয়েছে তাদের জন্য। এসব 3 ভাই বেশ যত্নে লোক দিয়ে সাজিয়েছে। একে একে 3 বউকে তাদের ঘরে পাঠানো হয়। বাকিরাও যার যার মতো স্থান ত্যাগ করে। বসার ঘরে আপাতত 3 পাত্র সাহেব। এদের মধ্যে সবার প্রথমে আয়ানকে উপরে যাওয়ার পারমিশন দিয়ে দেয় নির্ণয়। বেচারা রিয়ানকে আটকে দেয় নিজের কাছে। দোতলার একদম শেষের ঘরটা রিধিমাকে দেওয়া হয়েছে। আয়ান বেচারা বেশ নার্ভাস। গুটি গুটি পায়ে প্রবেশ করে ঘরের ভেতর। বেশ আগ্রহ নিয়ে প্রবেশ করেছে সে।
তবে এ কি, চোখ দুটো যেন তার বেরিয়ে আসার উপক্রম। বউ তার অপেক্ষা না করে ঘুমের সাথে পাড়ি জমিয়েছে ওই দূরে, মানে ঘুমের রাজ্যে। আয়ান বেচারা যৌবনে কড়া পুরুক, নিজেকে 101টা গালি দিয়ে নিজেও গিয়ে শুয়ে পড়ে রিধিমার পাশে। রজনীগন্ধা ফুলের সুবাস আসছে নাকে। নিচতলায় বসার ঘরে সোফায় গা এলিয়ে দিয়েছে নির্ণয়, তার পায়ের কাছে বসেই পা টিপে চলেছে রিয়ান। বেচারা শুধু কান্না বাকি রয়েছে। ঘড়িতে রাত 12টার কাছাকাছি। নতুন বউটা নিশ্চয়ই রাগ করছে, উপায়ান্তর না পেয়ে সে বলে, ও ভাই ভাই। নির্ণয় ফট করে তাকায় রিয়ানকে, চোখের ইশারায় বলতে বলে, কাহিনী কি? ঘরের রোজ তোমার অপেক্ষা করছে তো। তো কি হয়েছে? তুমিও যাও, আমাকেও যেতে দাও। কোথায় যাবে? ঘরে বউ একা ভাই। বিয়ে না করতে বউ আঁচল ধরেছিস? ছি, তুই না পুরুষ সিংহ। এবার বুঝি কান্নাই করে দিবে রিয়ান। নির্ণয় বেশ শান্ত, মুখে কোনো হাসি নেই। ব্রো, আজ আমার চাঁদ রাত, এতগুলো বছরের সাধনার রাত, প্লিজ ভাই ছাড়ো। আমার রোজই এত খারাপ নয়। আমার সুন্দরী বউ ছেড়ে তোকে ধরবো? ছি, কিসব নোংরা কথাবার্তা। ভাই স্যার। রিয়ানকে আর পাইকে দ্রুত উঠে দৌড়ে যায় দোতলার ঘরে। বেশ উচ্চ শব্দে হেসে ওঠে নির্ণয়, নিজেও পা বাড়ায় ঘরের দিকে। প্রায় বিকেল থেকে কয়েকবার বমি হয়েছে রোজার। কাহিনী কি নিজেও যেন বুঝতে পারছে না। শরীর ভালো লাগছে না, ভীষণ দুর্বল অনুভব করছে। ভারী লেহেঙ্গা আর গয়নার সাজে নিজেকে আরও বিরক্ত লাগছে। নির্ণয় ঘরে ঢুকে রোজাকে দেখে বেশ চিন্তিত লাগছে তার। ঘরে দরজা লক করে এসে গায়ের টি শার্ট এক টানে খুলে এসে বসে রোজার পাশে। পাশে নির্ণয়ের অস্তিত্ব অনুভব হতে নির্ণয়ের কাঁধে মাথা রাখে রোজা। দু চোখ বুজে নেয় আবেশে, বেশ শান্তি লাগছে। নির্ণয় হাত বোলায় রোজার চুলে। হঠাৎ আবারও গা গুলিয়ে আসে। নির্ণয়ের গা হতে ভেসে আসা পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই নিজেকে সামলাতে পারে না রোজা। ছুটে যায় ওয়াশরুমের দিকে, ভরকে যায় নির্ণয়। দ্রুত পায়ে এগিয়ে যায় রোজার কাছে। বেশ কিছু সময় পর ঘরে আসে দুজনেই। খেয়েছিস কিছু? নির্ণয়ের আদরে গলা পেয়ে রোজা বেশ বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলে, চকলেট এনেছো? মুচকি হাসি নির্ণয়। ঘরে আসার আগে ফোনে মেসেজ ঢুকেছে, চকলেট খেতে ইচ্ছে হচ্ছে তার। একমাত্র বইয়ের আবদার ফেলা যায় কি? যা, ভুলে গেছে। এখন কি হবে? কচু হবে। সরুন তো, আমি চকলেট আনছি গিয়ে। নির্ণয়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠতে নিলেই রোজাকে টেনে কোলে বসা নির্ণয়। নজর দেয় গোলাপি ঠোঁট জোড়ায়। সরুন তো, বমি করেছি, আপাতত স্বাদ নেই। তুই মানেই স্বাদে ভরপুর। কেমন লাগছে যেন, সরুন আপনি। নির্ণয় পকেট থেকে একটা চকলেট বের করে তা নিজের মুখে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় রোজার দিকে। কেমন জান? এই যে একটু চকলেট লাগিয়ে নিয়েছে, আপাতত মজা লাগবে। খাবে? যা পাখি, তুমি তো খেতে পারবে না। আপাতত আমি চেটে চেটে খাই। কি খাবেন? কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া রোজার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নেয় নির্ণয়। বেশ কিছু সময় উপভোগ করে রোজার ঠোঁটের স্বাদ। রোজাও তাল মিলায় তাতে। নিঃশ্বাস আটকে আসছে রোজার, কোনো মতে নির্ণয় থেকে ছাড়িয়ে নেয় নিজেকে। জোরে জোরে নিঃশ্বাস নেয় সে, ঠোঁট মুছে বাঁকা হাসে নির্ণয়। জিহ্বা দিয়ে ঠোঁট চেটে বলে, বেব, বিলিভ মি, এতদিন ডার্ক পছন্দ ছিল, তবে এখন পছন্দ বললে ডার্ক পিঙ্ক। অনলি জাস্ট ফর ইউ জান। রোজা হতভম্ব চমকিত, বেশ আগ্রহ নিয়ে বলে, ডার্ক পিঙ্ক মানে? পিঙ্ক কালারের সাথে চকলেট, উফ কি কম্বিনেশন, জাস্ট লুক অ্যান্ড ফিল। কথাটা শেষ করে আবারও রোজার ঠোঁট জোড়া দখলে নেয় নির্ণয়। বেশ অনেক সময় পর আবারও ছেড়ে দেয় রোজাকে। গা ভর্তি ভারী গয়না আর লেহেঙ্গার ভারে ভীষণ নাজেহাল মেয়েটা। নির্ণয় এক এক করে খুলে দেয় রোজার সকল গয়না। ভাইয়ের থেকে ছাড়া পেয়ে বইয়ের আদর খেতে এসে যেন বেশ বড় এক বিপদে পড়েছে বেচারা। ত্রিধা কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে রিয়ানকে। ও বউ, কথা শোনো পাখি। রাগে দাঁতে দাঁত কটমট করছে ত্রিধা। আজ নাকি তার বাসর রাত। কোনো রাত হবে না, মারামারি হবে। ও বউ, এভাবে কিন্তু এনার্জি লস হচ্ছে, বুঝো একটু। আবারও রাগী চোখে তাকায় ত্রিধা, বেশ চিবিয়ে চিবিয়ে বলে, তুই আর তোর এনার্জি দুটাই ঘরের বাইরে, ভাগ শালা। আমি কিন্তু ভার্জিন ছিলাম, বুঝলি না? হাতের কাছে থাকা গ্লাস ভর্তি পানি পুরোটাই রিয়ানের গায়ে ছুঁড়ে মারে ত্রিধা। ভেবাচাকা খেয়ে যায় রিয়ান। নিজের দিকে তাকিয়ে পুরাই যেন বোকার সেজে গেছে সে। এক হাতে কাপড় ঝেড়ে ত্রিধাকে কিছু বলতে নিবে, হঠাৎ কানে আসে বাহিরের চেঁচামেচি। এক মুহূর্ত দাঁড়ায় না রিয়ান, দ্রুত গিয়ে খুলে ঘরের দরজা। নির্ণয় রোজাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। কাহিনী যেন পুরোটাই মাথার উপর দিয়ে যায় ত্রিধার। এই তো ভালোই ছিল রোজা। রিয়ান ছুটে এসে ধরে নির্ণয়কে, ব্যস্ত স্বরে বলে, কি হয়েছে ভাই?
কি করেছো ওর সাথে তুমি? বেশ খাওয়াইছে। এখন কথা না বলে জলদি দরজাগুলো হাসপাতালে নিতে হবে। রিয়ান দ্রুত গিয়ে খোলে গাড়ির দরজা। নির্ণয় রোজাকে কোলে নিয়েই বসে ব্যাক সিটে। হাসপাতালে করিডোরে বসে হাতে নখ করছে নির্ণয়। কি হয়েছে বুঝতে বুঝতে এই সময় কেটে গিয়েছে অনেকটা। রোজাকে চেক আপে নিয়ে গেছে অনেক সময়, এখনো কোনো খবর আসা নামগন্ধ নেই। দূরে দাঁড়িয়ে হাতে হাত ঘষছে রিয়ান। বেচারা টেনশনে থাকলে এমনটা প্রায়ই করে। কেবিন হতে বেরিয়ে আসে এক মহিলা ডাক্তার। ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের কাছে। নির্ণয় কাঁধ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে ডাক্তারের উপস্থিতি। মিস্টার চৌধুরী। নির্ণয় দ্রুত সোজা হয়ে ডাক্তারের মুখোমুখি হয়ে ব্যস্ত স্বরে বলে, ডাক্তার, আমার ওয়াইফ। আগে মিষ্টির ব্যবস্থা করুন, তারপর না হয়। ডাক্তারের বাকি কথা শেষ করার আগেই এগিয়ে আসে রিয়ান। রাগান্বিত কণ্ঠে বলে, আমার বোন অসুস্থ, আপনি মিষ্টি খুঁজছেন? মানবতা আজ কোথায় এসে দাঁড়িয়েছে ডাক্তার? রোগী অসুস্থ হলে আপনারা মিষ্টি খুঁজেন? ভরকে যায় ডক্টর নাজমিন। তবুও মুখে হাসি টেনে বলে, হাইপার হবেন না, আপনি মামা হতে চলেছেন। এরকম এক খুশির খবর কি মিষ্টি ছাড়া বিতরণ করা যায়? স্তব্ধ হয়ে যায় পুরো করিডোর। নির্ণয় থমকে গিয়েছে। বাতাসা জন্য রকম এক প্রশান্তি। রিয়ান শুষ্ক ঢোক গিলে আবারও বলে, কি কি বলছেন ডাক্তার? চৌধুরী বাড়ির জুনিয়র আসবে? ইয়া আল্লাহ, এত খুশি কই রাখবো। রিয়ান এগিয়ে এসে ডাক্তার নাজমিনকে এক পাক চরকি ঘুরিয়ে নির্ণয়ের কাছে যায়। নির্ণয় তখন থম মেরে আছে। ভাই ভাই, জুনিয়র আসছে ভাই। ভ্রম থেকে বেরিয়ে আসে নির্ণয়। শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ। আর শিওর ডক্টর? ডাক্তার নাজমিন মুচকি হেসে বলে, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তবে কিছু টেস্ট করানো হয়েছে, রিপোর্ট আসলে সব ক্লিয়ার হবে। আশা করছি পজিটিভ আসবে। নির্ণয়ের চোখ ছলছল করছে, গলা ধরে আসছে। মুখের কথাগুলো যেন কেউ আটকে দিয়েছে। রিয়ান হাত রাখে নির্ণয়ের কাঁধে। নির্ণয় একবার মুখ তুলে তাকিয়ে দেখে তাকে। কাঁপা কাঁপা গলায় বলে, আমার অস্তিত্ব আসবে, আমার জুনিয়র। রিয়ান মাথা ঝাঁকিয়ে সায় জানায়। ভাইয়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয় সে। সাথে শয়তানি স্বরে বলে, এইবার আমার দল ভারী। আপনারা চাইলে রোগীর কাছে যেতে পারেন। নির্ণয় এক মুহূর্ত দেরি করে না, ছুটে যায় রোজার কাছে। কেবিনের দরজার কাছে প্রবেশ করতেই নজরে পড়ে ভারী লেহেঙ্গার ভারে নাক মুখ কুচকে নিয়েছে রোজা। নির্ণয়ের প্রবেশ ঘটতেই তেতি ওঠে সে। এই যে আপনি এনেছেন, যখন তখন লেহেঙ্গা পাল্টে অন্য কাপড় তো পরিয়ে আনতে পারতেন। উফ বাবা, কি ভারী। নির্ণয় ধীরে ধীরে একদম বেডের কাছে এসে দাঁড়ায়। রোজা আবারও কিছু বলবে, তার আগে কোলে তুলে নেয় তাকে। প্রথমে চমকে গিয়েও চুপচাপ থাকলেও পরবর্তীতে নিজেকে সামলে ছটফট করতে শুরু করে সে। এই কি করছেন নামান বলছি। ভ্রুজোড়া কুচকে নেয় নির্ণয়। বড় বড় চোখ করে তাকায় রোজার দিকে। বিরক্ত কণ্ঠে বলে, উফ, নড়ছিস কেন? আমার মনোযোগ নষ্ট হচ্ছে। নড়িস না জান। কথা শুনে না রোজা। হাত পা আরো কয়েক গুণ ছোটাছুটি শুরু করে সে। রাগী গলায় বলে, নামান বলছি। নির্ণয় থুরে শুনে তার কথা। হাসপাতাল থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় গাড়ির দিকে। নামায়, আমার ভালো লাগছে না এইসব। মুচকি হাসে নির্ণয়। কণ্ঠে আজ তার বেশ নমনীয়তা। ঠান্ডা স্বরে বলে, এসব ভালো না লাগলে তো এই জীবনে বাচ্চার মুখ দেখতে পারবো না বউ। এসব এনজয় করতে হবে তোমার। আমার তো জুনিয়র আসবে, চৌধুরী বাড়ির ফিউচার আসবে। থমকে যায় রোজা। আমাদের জুনিয়র কথাটা কানে বাজছে তার। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে ধীরে ধীরে হাত রাখে নিজের পেটে। লজ্জা কেমন চারপাশে ঘিরে নিয়েছে তাকে। রোজাকে বেশ যত্নে গাড়িতে নিয়ে বসিয়ে দেয় নির্ণয়। ভোরের দিকে পৌঁছে যায় নির্কুঞ্জে। ভোরের আলো ফুটেছে চারদিকে। বসার ঘরে ভিড় জমেছে। সকলে চিন্তিত, মুখ গুজে কালো হয়ে রয়েছে। এত সময় রোজার অসুস্থতার কথা ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। সকলে মিলে মিটিং বসিয়েছে বসার ঘরে। নির্ণয় রোজাকে কোলে নিয়ে ঢুকতে এগিয়ে আসেন রত্না চৌধুরী। নাজমা চৌধুরীও ব্যতিক্রম নয়। সকলের কৌতূহলে নির্ণয় নামিয়ে দেয় রোজাকে। ত্রিধা এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের সামনে। রোজের কি হয়েছে আনসি? ও তেমন কিছু নয় রে শাকচুন্নি, শুধু চৌধুরী বাড়ির জুনিয়র আসবে। নির্ণয়ের পেছন হতে ভেসে আসা কথাগুলো যেন বসার ঘরে সকলের অবস্থান স্থির করে দেয়। সকলে নিশ্চুপ। রিয়ান মিষ্টির কার্টুন হতে মিষ্টি বের করে প্রথম মিষ্টি ঢুকিয়ে দেয় ত্রিধার মুখে। আমাদের চৌধুরী বাড়ির ফিউচার আসছে। নাজমা চৌধুরী খুশি খুশি গিয়ে জড়িয়ে নেয় রোজাকে। রত্না চৌধুরী মুখ কালো হয়ে যায়। রওশনা চৌধুরী মনে মনে আলহামদুলিল্লাহ বলে। তবে এত কিছুর মাঝেও একটা প্রশ্ন যেন রত্না চৌধুরীর মনে খোঁজ খোঁজ করে। কাল বিয়ে, আজ বাচ্চা, তার মানে কি? ছি ছি। নির্ণয় বাঁকা হেসে কিছুটা ঝুঁকে যায় রত্না চৌধুরীর উপর। কংগ্রাচুলেশনস শাশুড়ি আম্মু।
দাদি হচ্ছেন, তবে আপনার মনে যা ভাবছেন তাই সত্যি। আমি বিয়ে মানে আগে আপনার মেয়েকে। অসভ্য ছেলে। কিছুটা বাঁকা হাসে নিলয়। এগিয়ে গিয়ে দাঁড়ায় রোজার পাশে, সবার মাঝ হতে আবার কোলে তুলে নেয় তাকে। যাওয়ার আগে বেশ আদেশ সুরে বলে লোক লাগিয়ে তার রুম দোতলা থেকে নিচে ট্রান্সফার করতে। সময় কাটতে থাকে, দিনের পর দিন পেরিয়ে মাস পেরোতে থাকে। রোজার প্রেগনেন্সির পুরো সময়টা কাটে যত্নে। পুরো বাড়িতে ছোট সদস্যের আগমনে ব্যতিব্যস্ত সকলে। কেউ যেন বিন্দু পরিমাণ অযত্ন করার সুযোগ পায় না। ইতিমধ্যে বেশ কিছু কাজের লোক আনিয়েছে নির্ণয়। আজকাল রোজার ভীষণ বাজে স্বভাব হয়েছে। রাত হলেই কেমন এটা ওটা খেতে ইচ্ছে করে মেয়েটার। নির্ণয় বিরক্ত হয় না, মাঝরাতে উঠে সব এনে হাজির করে। রোজার বেশ ভালো লাগে এইসব। ডেলিভারি দিন ঘনিয়ে আসছে, বেশ নার্ভাস রোজা। তার থেকেও বেশি নার্ভাস নির্ণয়। সময়টা 5 সেপ্টেম্বর, ডেট ঠিক করা হয়েছে রোজার ডেলিভারি। দেখতে দেখতে সময়টা হাতের কাছে চলে আসে। তবে এর আগে যেন সেদিন শুক্রবার খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে রোজাকে বিছানায় শুয়ে দেয় নির্ণয়। আজ তার একটু বেরোতে হবে, কাজটা ভীষণ দরকারি। রোজকে শুয়ে দিয়ে বিদায় নেয় সে। কিছু সময় বেশ ভালোই কাটছিল রোজার। ভারী শরীর নিয়ে নড়াচড়া আজকাল ভীষণ কষ্ট হয়ে যায় তার। পেন করছে পেটের এক পাশে। রোজা হালকা নড়ে চড়ে এক পাশ হয়ে শুয়ে যায়। ঘড়িতে রাত 10:47। নির্ণয় আসবে বলেছে 11টায়। বেশ কষ্ট নিয়ে উঠে বসে রোজা। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন। বেশ কষ্ট নিয়ে ভারী শরীরটা টেনে টুনে তুলে হাঁটা দেয় ওয়াশরুমে। প্রায় 5 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজার কাছে আসতেই হঠাৎ পেটে ভীষণ পেন অনুভব করে রোজা। একচুল নড়বার শক্তি পাচ্ছে না, বেশ কষ্ট হচ্ছে। ব্যথায় কাতরাতে কাতরাতে একসময় ওয়াশরুমের দরজার কাছে বসে পড়ে সে। রাত 11টা। নির্ণয় বাড়ি ফিরে ঘরের লক খুলে রোজার এই অবস্থা দেখে বেহুশ সে। রোজা তখনও ফ্লোরে বসা। নির্ণয় ছুটে গিয়ে বসে রোজার পাশে, ব্যস্ত গলায় ডাকে তার প্রিয়সীকে। রোজ, রোজ। রোজার চোখ উপচে পানি পড়ছে। কান্না গলায় কিছু বলবে তার আগে নির্ণয় তাকে কোলে তুলে ঘর ছেড়ে বেরিয়ে যায়। যাবার আগে চেঁচিয়ে সবাইকে ডেকে যায় সে। সে রাতে পুরো চৌধুরী বাড়ি ছোটে হাসপাতালে। রোজাকে ওটিতে নেওয়া হয়েছে। ওয়েটিং রুমে অপেক্ষা করছে সকলে। টিপ টিপ করে জ্বলছে ওটিতে বাহিরের সেই লাল লাইটটা। নির্ণয় ঠায় দাঁড়িয়ে, চোখ জোড়া শান্ত। তার এক পাশে আছে ত্রিধা। ইতিমধ্যে ঘন্টাখানেক পেরিয়ে গেছে। নির্ণয় টেনশন যেন আরেক ধাপ এগিয়ে আসছে। তার দুনিয়া যেন থমকে আছে ওই অপারেশন থিয়েটারে। চারপাশ কেমন নিস্তব্ধ, ঘুম ধরা এক পরিবেশ। কারো মুখে নেই বিন্দু পরিমাণ হাসি। নার্সের ডাক পড়ছে। রোজা চৌধুরীর বাড়ির লোকের ডাকে নির্ণয় ছুটে বেরিয়ে যায় ওয়েটিং রুম ছেড়ে। গিয়ে দাঁড়ায় অপারেশন থিয়েটারের সামনে। হাতের গ্লাভস খুলতে খুলতে বেরিয়ে আসে ডক্টর নাজমিন। ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয় চৌধুরীর সামনে। কনগ্রেচুলেশন মিস্টার চৌধুরী। মিসেস চৌধুরী টুইন বেবি হয়েছে। পুরো হাসপাতালের সময় যেন নিস্তব্ধ হয় ডাক্তারের বলা ছোট্ট কথাটুকুতে। হাসি ফুটে ওঠে নির্ণয়ের মুখে। সে কিছুটা এগিয়ে এসে দাঁড়ায় ডাক্তারের কাছে। মুখে হাসি রেখে চিন্তিত স্বরে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রোজ কেমন আছে ডাক্তার? রিয়ান এগিয়ে এসে খুশিতে গদগদ হয়ে দাঁড়ায় নির্ণয়ের পাশে। বেশ উসখুস করছে তার মন। এই যে মামা হয়েছে, এই আনন্দে এখন বাদল নৃত্য করতে পারলে মন শান্ত হতো। ডাক্তার হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন, সুস্থ আছেন। তবে হাসি মুখে বিষণ্ণতা এসে ভিড় জমায় নির্ণয়। অস্থির হয় রিয়ান। দ্রুত কণ্ঠে বলে ওঠে, তবে কি ডাক্তার আমার বোন? না না, মিসেস চৌধুরী ঠিক আছে। তবে সরি টু সে, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। ঠিক তখনই নার্স হাতে এক বাবুকে নিয়ে বেরিয়ে আসে। এগিয়ে নিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের সামনে। নির্ণয়ের হাত কাঁপছে। প্রথম বাবা হওয়া অনুভূতি যেন প্রকাশ করতে ব্যর্থ সে। এদিকে এক সন্তানের শোক, অপরদিকে তার অস্তিত্ব। কাঁপা কাঁপা হাতে নার্সের হাত হতে হাতে তুলে নেয় ছেলেকে। অপর পাশে ঠিক একই সময় ভেসে আসে আরও একটি বাচ্চা মেয়ের কান্না। কালো পোশাক পরিহিত এক পুরুষ বাচ্চার কান্না সামলাতে ব্যস্ত। দুই পুরুষের কোলেই দুই নবজাতক। মিস্টার চৌধুরী, মিসেস চৌধুরীকে বেডে দেওয়া হয়েছে। আপনারা চাইলে দেখা করতে পারেন। আর আপনার মেয়ের। আপনি আমার সাথে আসুন ডাক্তার। ডাক্তার নাজমিনের বাকি কথা শেষ করার আগেই মাঝপথে থামিয়ে দেয় রিয়ান। নির্ণয় তার বাচ্চা হাতে এগিয়ে যায় রোজার কেবিনের দিকে। একে একে সকলে এগিয়ে যায় সেদিকে। সকলে কেবিনে ঢুকতেই কালো পোশাক পরিহিত মানুষটি বেরিয়ে আসে আড়াল হতে। ছোট বাচ্চাটির কপালে আঁকে ভালোবাসার পরশ। কেবিনে শুয়ে আছে রোজা।
ছোট নবজাতককে দেওয়া হয়েছে তার পাশে। রিধিমা ত্রিধা তার পাশে বসে কত কথা বলছে বাচ্চার সাথে। রোজা দেখছে তাদের আনন্দ, তবে নির্ণয় খুশি নয়। ব্যাপারটা যেন এড়িয়ে যায় না রোজার চোখ। প্রায় অনেক সময় এক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে চলেছে রোজা। নির্ণয় এক ধ্যানে কিছু ভাবছে। এত হইচই আনন্দের মাঝে কি হয়েছে লোকটা রোজা ভেবে পায় না। নির্ণয় ভাই। সকলে নিশ্চুপ। ঘরে থাকা প্রতিটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে নির্ণয় চৌধুরী। উত্তর করে না নির্ণয়। রোজা আবার ডাকে, নির্ণয় ভাই শুনছেন? হ্যাঁ। রোজার দিকে তাকাতেই নির্ণয়কে ইশারায় ডাকে রোজা। নিজেকে বেশ শান্ত করে এক পা করে রোজার কাছে গিয়ে বসে নির্ণয়। কি হয়েছে নির্ণয় ভাই, আপনি খুশি না? এসব কি বলছিস তুই? আমার চ্যাম্প এসেছে, আমি খুশি হব না কেন? আমার মেয়ে কোথায় নির্ণয় ভাই? মেয়ে মানে? খেয়ালই করছেন? আমার মেয়েকে একবার দেখার সুযোগ করে দিন, আমি স্পষ্ট তার কান্না শুনেছি। আমি চমকায় নির্ণয়। রোজা কান্না শুনেছে, তবে ডাক্তার যে বলল মেয়ে মারা গিয়েছে, হিসেব মিলছে না। আমাদের মেয়ে আর দুনিয়াতে নেই রোজ। চোখের কোণা উপচে পানি পড়ছে রোজার। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ইয়া আল্লাহ, 2 সন্তানের জননী বানিয়ে এক সন্তানকে কেড়ে এত কষ্ট কেন দিলে আমার মেয়েকে? তবে কেনই বা দিলে, কেনই বা নিয়ে নিলে? রাউন্ড শেষে চেম্বারে বসেছেন ডাক্তার নাজমিন। এমন সময় ফোনে এক অপরিচিত নাম্বারে কল আসে তার। উৎফুল্ল হয়ে ফোন রিসিভ করে সে। বেশ খুশি মনে বলে, হ্যালো মিস্টার রেহান, বলুন। অপর পাশের কথা ঠিক বোঝা যায় না। বাচ্চার খেয়াল রাখবেন, আমি এদিকে সব ম্যানেজ করে নিয়েছি। শিশু ওয়ার্ডে আজ এক মৃত শিশু ছিল বলেই না কাজটা এত সহজ হয়েছে। সাবধানে থাকবেন। অপর পাশে কি বলে শোনা যায় না। ডাক্তার নাজমিন কল কেটে দিয়ে ভাবনায় ডুব দেয়। অপারেশনের জন্য রেডি মাত্রই চেম্বার ছেড়ে বেরিয়েছে ডাক্তার নাজমিন। ঠিক তখনই আগমন ঘটে রেহানের। রোজার শুরুর দিন থেকে ডেলিভারি পর্যন্ত পার্সোনাল ডাক্তার ছিল এই নাজমিন। রোজার টুইন বেবি হবে যা অনেক আগেই নিশ্চিত ছিলেন তিনি। অপেক্ষা ছিল যথাসময়ের। এর মাঝে হঠাৎ রেহানের এক বেবি চেয়ে বসা ব্যাপারটা প্রথমে বেশ সন্দেহ লাগছিল তার। তবে অবশেষে এই মানুষটির ভালোবাসার প্রতি এত আকুতি যা সে নিষেধ করতে পারেনি। অন্যায় করেছেন তিনি, তবে একটা মানুষের অস্তিত্ব বাঁচাতে অন্যায় করছেন। এই যে সকালের এক মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়েছেন, তার ঠিক কিছু সময় পরেই বাচ্চাটা দুনিয়ার মায়া ত্যাগ করে। এই ব্যাপার সামলেই গভীর পরিকল্পনায় মেতেছেন তিনি। হয়তো বিধাতাও তাই চান, তাদের বাঁচার অস্তিত্ব দিয়েছেন। একাকিত্বের অবসান ঘটাতে এই মানুষটিরও এক অস্তিত্বের প্রয়োজন ছিল। ভালোবাসা সুন্দর, একাকিত্ব ভালোবাসা আরো বেশি সুন্দর। তা হয়তো এই মানুষটি প্রমাণ করে দিবে। নির্কুঞ্জ। রোজা নির্ণয় তার পুচকে মিলে নির্কুঞ্জে ফিরেছে সকলে। হাসপাতাল থেকে এসে বাচ্চার লাশ দাফন করেছে চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে। শোক সামলে উঠেছে সবাই। ছোট পুচকে নাম রেখেছে রণ। চৌধুরী বাড়ির ভবিষ্যৎ প্রজন্মকে সবাই কোলে পিঠে গড়ে তুলবে। নতুন প্রজন্মের আগমনী হবে। সকলের মাঝেই ভালোবাসার আগমন হবে। ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল।